তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কেমিক্যাল চেঞ্জ অথবা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের ক্লাসে। এটা কেমিস্ট্রি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। তো এই অধ্যায়ের আমাদের আজকের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্ষারীয় বা দ্রবণের ক্ষেত্রে হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণ। তো এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমীকরণের সাহায্যে আমরা একটা ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে তার pH এর মানটা বের করতে পারবো। এখন কথা হচ্ছে যে চলো আমরা ইকুয়েশনটা একটু দেখে আসি। তো আমরা জানি যে ক্ষারীয় বাফার দ্রবণটা তৈরি হয় একটা দুর্বল ক্ষার এবং সেই দুর্বল ক্ষারের সল্টের মিশ্রণে। তাহলে চলো আমরা একটু লক্ষ্য করি। আমাদের দুর্বল ক্ষার এবং সেই দুর্বল ক্ষারের সল্ট, আমরা দুর্বল ক্ষার হিসাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বেছে নিলাম। তাহলে এর সাথে এই দুর্বল ক্ষারের সল্ট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই দুইটার মিশ্রণই হবে হচ্ছে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ। তো এখন যখন দেখো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা সল্ট, যেহেতু এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কিন্তু একটা সল্ট, এটা দ্রবণে 100% ডিসোসিয়েশন হবে, অর্থাৎ 100% ভেঙে যাবে, অর্থাৎ 100% আয়নিত হয়ে যাবে। কিন্তু এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা দুর্বল প্রকৃতির ক্ষার হওয়ার কারণে এটা দ্রবণে 100% ডিসোসিয়েশন হবে না, অর্থাৎ 100% আয়নিত হবে না বা 100% ভাঙবে না। তো এই ক্ষেত্রে আমি কি করব, দেখো এদেরকে যদি আমরা ভাঙি এটা আংশিক বিয়োজিত হয়, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা আংশিক ভেঙে এখান থেকে অ্যামোনিয়াম প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন তৈরি করে ফেলে। এখন ল অফ মাস অ্যাকশন অর্থাৎ ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমরা এই সূত্রের ক্ষেত্রে যদি ক্ষারের বিয়োজন ধ্রুবক যদি Kb হয়, অর্থাৎ সাম্য ধ্রুবক যদি Kb টাকে আমরা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি Kb সমান আমাদের অ্যামোনিয়াম প্লাস আয়নের কনসেন্ট্রেশন, তারপরে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন, নিচে যাবে হচ্ছে আমাদের দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এইটা তো এখন এখান থেকে OH মাইনাস আয়নটাকে এই পাশে নিয়ে এসে লিখলাম। তো এখন দেখো OH মাইনাস আয়নটাকে এই পাশে নিয়ে এসে লিখলে আমরা এখান থেকে পাবো Kb গুণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর নিচে আসবে হচ্ছে আমাদের অ্যামোনিয়াম প্লাস আয়ন। লক্ষ্য করো OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন সমান, তো এখন এখানে দেখো Kb টাকে আমরা এইভাবে রেখেই দিব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন। তো এখন উভয় পক্ষে লগ নিই। তো দেখো উভয় পক্ষে যদি আমরা লগ নিই তাহলে এটাকে এইভাবে লেখা যায়, লগ দিয়ে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন আর এখানে লগ দিয়ে Kb প্লাস লগ দিয়ে, তো দেখো এটা যেহেতু ক্ষার তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে আমাদের বেজের ঘনমাত্রা, আর নিচে এটা হচ্ছে আমাদের সল্টের ঘনমাত্রা। তো এখন একটু লক্ষ্য করো আমরা, তাহলে এখান থেকে দেখো আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম লগ দিয়ে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তো এখন আমরা উভয় পক্ষকে মাইনাস সাইন দ্বারা গুণ করব। তো দেখো এখানে মাইনাস নিলাম, তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে, তাহলে এখানেও কিন্তু দেখো মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের বেসের ঘনমাত্রা নিচে আছে সল্টের ঘনমাত্রা। এখন দেখো আমরা জানি যে OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে বলা হয় POH। তাহলে এইটুকু সমান আমরা লিখে দিতে পারি POH। তাহলে POH সমান, এখানে দেখো এই মাইনাস সাইনটা উঠে গেলে আমরা এখানে বলতে পারি যে Kb বসে, মানে এই মাইনাস লগ মানে কিন্তু হচ্ছে P, সেটা লিখে দিলাম। তারপরে লক্ষ্য করো মাইনাস লগ দিয়ে এখানে বেজের ঘনমাত্রা আর নিচে হচ্ছে সল্টের ঘনমাত্রা। তা আমার মনে হয় এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে ধরো এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এখন পানির আয়নিক গুণফল থেকে কিন্তু আমরা কিছু একটা জানি, যে পানির আয়নিক গুণফলটা কিন্তু ছিল দেখো যে Kw, পানির আয়নিক গুণফল ছিল Kw, আর Kw সমান কিন্তু ছিল হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তো এখন একটু লক্ষ্য করো, আমরা জানি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান হয় তোমার 1 গুণ 10⁻⁻14।
তাহলে এখান থেকে দেখো হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা বসিয়ে দিলাম। তো দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তুমি দেখো লক্ষ্য করলে এখান থেকে পাবে এটা সমান 14, মানে উভয় পক্ষে কিন্তু আমি লগ নিব। আর এই ক্যালকুলেশনটা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমি করে দিয়েছিলাম, যেখানে হচ্ছে pH এবং pOH স্কেলের মধ্যে রিলেশন। তো সেখান থেকে আমরা দেখাইছিলাম যে এখান থেকে ক্যালকুলেশন করলে এই 14 সমান এখানে থেকে তুমি pH প্লাস pOH পাবে। তাহলে এখন যদি দেখো আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে pH সমান আমরা বলতেই পারি, দেখো তাহলে এখান থেকে লক্ষ্য করো আমরা বলতেই পারি pOH সমান 14 মাইনাস pH। ঠিক আছে, তো এখন এই যে pOH এর যে মানটা পেলাম এই মানটা আমরা এখন এই 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেব। তাহলে দেখো কি হয়, একটু লক্ষ্য করো এখান থেকে আমরা এখন দেখো 1 নাম্বার ইকুয়েশন আমাদের ছিল pOH pKb মাইনাস লগ দিয়ে উপরে হচ্ছে বেস অর্থাৎ ক্ষারের ঘনমাত্রা আর নিচে ছিল সল্ট অর্থাৎ অ্যাসিডের ঘনমাত্রা। এখন দেখো এই pOH সমান আমরা জানি যে 14 মাইনাস pH, তাহলে এখান থেকে দেখো pKb মাইনাস লগ দিয়ে বেস ডিভাইড বাই সল্টের ঘনমাত্রা। তাহলে দেখো এখান থেকে মাইনাস pH ইজ ইকুয়াল টু দেখো মাইনাস 14 প্লাস pKb মাইনাস লগ দিয়ে এখানে বেজের ঘনমাত্রা নিচে আছে সল্টের ঘনমাত্রা লিখে দিই। তাহলে এখন দেখো আমি যদি এখান থেকে মাইনাস সাইন কমন নিই তাহলে লক্ষ্য করবে যে এখানে মাইনাস সাইন থাকবে না, মাইনাস সাইন আমরা এখন কমন নিই। কমন নিলে এখান থেকে তুমি পাবে pH, তাহলে এখানে হয়ে যাবে 14 মাইনাস pKb আর এখানে কিন্তু প্লাস হয়ে যাবে লগ দিয়ে এখানে বেস অর্থাৎ ক্ষার ডিভাইড বাই সল্ট এইটা। তাহলে এখন দেখো আমরা পরিশেষ ইকুয়েশনটা পেতে পারি pH সমান 14 মাইনাস pKb প্লাস লগ দিয়ে ক্ষারের ঘনমাত্রা ডিভাইডেড বাই সল্ট লবণের ঘনমাত্রা। তাহলে দেখো লাস্টে আমি যে ইকুয়েশনটা পেলাম, এই যে লাস্টে যে ইকুয়েশনটা পেলাম, তাহলে লক্ষ্য করো আমরা লাস্টে যে ইকুয়েশনটা পেয়েছি অর্থাৎ pH সমান 14 মাইনাস pKb প্লাস লগ দিয়ে ক্ষারের ঘনমাত্রা ডিভাইড বাই সল্টের ঘনমাত্রা। তাহলে এই ইকুয়েশনটাকে মূলত আমরা বলবো হচ্ছে তোমার ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে pH নির্ণয় করার সূত্র। আর এই সূত্রটা আবিষ্কার করেছিলেন তোমার হ্যান্ডারসন, এজন্য এটাকে বলা হয় হ্যান্ডারসন-হেসেলবাগ সমীকরণ। তা আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন একটু আমরা লক্ষ্য করি, যেমন এখানে এই p মানে তো আমরা জানি pটা উঠে গেলে মাইনাস লগ আসবে, আর এই kbটাকে বলা হয় ক্ষারের বিয়োজন ধ্রুবক অর্থাৎ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস, আর এইটাকে বলা হয় তোমার ক্ষারের হচ্ছে ঘনমাত্রা আর এটাকে বলা হয় সল্টের ঘনমাত্রা। তো এই সূত্রের চেহারাটা যদি মোল সংখ্যা দেওয়া থাকে তাহলে একটু চেঞ্জ হতে পারে। তো কেমন হতে পারে চলো আমরা একটু দেখে আসি। সংখ্যা দেওয়া থাকে তাহলে ইকুয়েশনটা হবে pH is equal to 14 মাইনাস pKb প্লাস লগ দিয়ে এখানে হবে আমাদের হচ্ছে মোল সংখ্যা অফ বেস অর্থাৎ বেজের মোল সংখ্যা ডিভাইড বাই মোল সংখ্যা অফ সল্ট। তাহলে এটাও হচ্ছে কিন্তু আমাদের ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে pH নির্ণয় করার একটা সূত্র। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে লক্ষ্য করো এখন আমরা কিছু ম্যাথ প্রবলেম সমাধান করব। তাহলে দেখো এখানে 1 নম্বরে যে ম্যাথ প্রশ্নটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে 0.1 এর অ্যাসিটিক অ্যাসিড, তার মানে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা, কনসেন্ট্রেশনটা দেওয়া আছে, ও 0.1 এর সোডিয়াম অ্যাসিটেট বিশিষ্ট দ্রবণে pH কত, যেখানে k এর মানটা দেওয়া আছে। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো, এখানে আমাদের অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ এখানে অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অ্যাসিড। 1 নাম্বার প্রশ্নের ম্যাথ সলিউশনটা খেয়াল করো। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো আমরা 1 নাম্বার কোশ্চেনটা সলিউশন করতেছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের অ্যাসিডের কনসেন্ট্রেশন অর্থাৎ অ্যাসিডের ঘনমাত্রাটা কিন্তু দেওয়া আছে, দেখো আমার 0.1। তাহলে এটা আমরা বসাই দিব। আচ্ছা, তারপরে এই অ্যাসিডের
লবণের ঘনমাত্রাটা দেওয়া আছে, তার মানে সল্টের ঘনমাত্রাটা দেওয়া আছে দেখো 0.1। তারপরে Ka, অর্থাৎ এটাকে বলা হয় আমাদের অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অর্থাৎ বিয়োজন ধ্রুবকের মানটা দেওয়া আছে এটা। তাহলে এইটা আমরা একটু লক্ষ্য করি, দেখো 1 গুণ 10⁻⁻5 এত m। এখন এখান থেকে দেখো স্যার আমাদের প্রশ্ন করছে pH বের করতে, অর্থাৎ pH সমান হয়। তাহলে যেহেতু এটা একটা অম্লীয় বাফার দ্রবণ, তাহলে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা pH বের করতে গেলে অ্যান্ডারসন-হেসেলবার্গ সমীকরণটা ইউজ করব। তো আমরা অ্যান্ডারসন-হেসেলবার্গ সমীকরণটা জানি যে দেখো pH সমান pKa প্লাস লগ দিয়ে এখানে সল্টের ঘনমাত্রা আর নিচে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে দেখো এটা কিন্তু সূত্র ছিল। এখন কথা হচ্ছে এই জায়গাতে আমরা কি করতে পারি, এই জায়গাতে দেখো p, তাহলে p আমরা উঠাই দিলে মাইনাস লগ লিখব, লিখে এখানে k লিখব প্লাস দেখো লগ দিয়ে এখানে সল্টের কনসেন্ট্রেশন আর এখানে লিখে দেব অ্যাসিডের ঘনমাত্রা। দেখো লক্ষ্য করো, তো দেখো এখন যদি আমরা বা pH সমান, তো দেখো এখানে আমরা মাইনাস লগ এটা রেখে দিব। এখানে K সমান দেখো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক K এর মানটা দেওয়া আছে 1 গুণ 10⁻⁵, এটা বসিয়ে দিব প্লাস লগ দিয়ে আমরা অ্যাসিড সল্টের ঘনমাত্রা দেখো 0.1, তাহলে এখানে লিখে রাখো 0.1 এর নিচেও 0.1। তাহলে দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবো অ্যাকচুয়ালি এটাই আমাদের সেই 1 নাম্বার কোশ্চেনের অ্যানসার। এখান থেকে তোমরা ক্যালকুলেটর ধরে ক্যালকুলেশন করে ফেলে অ্যানসারটা পাবে। এরপরে আমাদের 2 নাম্বার ম্যাথ প্রবলেমটার দিকে আমরা একটু খেয়াল করব। এখানে বলা হয়েছে দেখো 15 ml 0.1 এর অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে 6 ml 0.1 এর সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো। উৎপন্ন দ্রবণে pH কত হবে, যেখানে pKa সমান 4.76 কিলো দেওয়া আছে। তো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সলিউশন করব একটু লক্ষ্য করো। এখানে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড মানে এখানে যেটা আমাদের দেখো এটা সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 এর সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু দ্রবণ যোগ করা হলো, উৎপন্ন দ্রবণে pH কত হবে। তো একটু লক্ষ্য করো CH3COOH এটা হচ্ছে আমাদের অ্যাসিড। তাহলে এই অ্যাসিড দ্রবণে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগ করব। তাহলে এটা যোগ করলে একটু লক্ষ্য করো এখান থেকে আমাদের CH3COO অর্থাৎ সোডিয়াম ইথানয়েড প্লাস পানি তৈরি হবে। তাহলে অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা কিন্তু তৈরি হবে। তো দেখো দ্রবণের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এইটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে কিন্তু সল্ট। তো এখানে দেখো আমাদের 6 ml অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ছিল 6 ml। তো এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে দেখো এই দ্রবণটাতে যদি আমরা একটু লক্ষ্য করি মানে এই 1 মোল অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড 1 মোল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল এবং এখান থেকে 1 মোল কিন্তু মানে 1 মোল কিন্তু সল্ট তৈরি করতেছে। তাহলে সেই অনুসারে যদি 6 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে তাহলে এর যদি 6 মানে যদি আমাদের এখান থেকে দেখো লক্ষ্য করো 6 ml অর্থাৎ এই 6 ml সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এই ইথানোয়িক অ্যাসিডেরও 6 ml কিন্তু বিক্রিয়া করবে আর এখান থেকে তৈরি হবে 6 ml সোডিয়াম ইথানয়েড লবণ। তাহলে দেখো যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে 6 ml বিক্রিয়া করে তাহলে অ্যাসিড কিন্তু দেখো আমাদের ছিল হচ্ছে 15 ml, তাহলে সব অ্যাসিড কিন্তু বিক্রিয়া করতে পারবে না। তাহলে এখানে দ্রবণে কিন্তু অবশিষ্ট অ্যাসিড কিন্তু থেকে যাবে। তাহলে অবশিষ্ট অ্যাসিড কতটুকু থাকবে, এই 15 ml থেকে যদি আমি 6 ml বাদ দিই তাহলে সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে 9 ml। তাহলে 9 ml অ্যাসিড কিন্তু দ্রবণে থেকে যাবে। তাহলে এই অবশিষ্ট অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি যে অবশিষ্ট অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা। তো দেখো এই অ্যাসিটিক অ্যাসিডের যদি আমরা ঘনমাত্রাটা বের করি তাহলে এখন আমরা কিন্তু দেখো তাহলে এখান থেকে তাহলে লক্ষ্য করো এই 9 ml কে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে তুমি পাবা 0.009 আর এর সাথে গুণ হবে আমাদের অ্যাসিডের প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা 0.15
আর নিচে আমরা লিখব তোমার মোট আয়তন অর্থাৎ মিশ্রিত দ্রবণের আয়তন। মিশ্রিত দ্রবণের আয়তন হচ্ছে আমরা বলতে পারি 15 ml। তাহলে এখানে আমরা 0.015। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রাটা কিন্তু পেয়ে যাবে। তাই ঠিক অনুরূপভাবে আমরা সল্টের ঘনমাত্রাটাও কিন্তু বের করতে পারি। তাহলে সল্টের ঘনমাত্রাটা কিভাবে বের করব? তাহলে দেখো সল্টের ঘনমাত্রাটা আমরা বের করব CH3COONA। তাহলে এখানে দেখো সল্টের যে ঘনমাত্রাটা হবে আমাদের সল্ট তৈরি হবে 6 ml। তাহলে এখানে আমরা এটাকে 6 দিয়ে 0.0 দিয়ে 6 দেখো 0.006 এত একে গুণ করব আমরা এদের ঘনমাত্রা। দেখো সল্টের ঘনমাত্রাটা কিন্তু প্রাথমিক ঘনমাত্রা 0.15 ml হবে আর এখানে 0.000015। তাহলে তুমি এখান থেকে দেখো ক্যালকুলেশন করে ফেললে সল্টের ঘনমাত্রাটাও পেয়ে যাবে। এরপরে আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা ছিল অর্থাৎ pH pKa log দিয়ে এখানে সল্টের ঘনমাত্রা আর নিচে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা অর্থাৎ কনসেন্ট্রেশন অফ অ্যাসিড লিখেই ফেলবো। এখানে দেখো pH সমান এই p উঠে গেলে আমরা জানি মাইনাস log দিয়ে Ka আসবে, ঠিক আছে, প্লাস log দিয়ে সল্টের ঘনমাত্রা নিচে আছে অ্যাসিডের ঘনমাত্রা। এখন তুমি চিন্তা করো এখানে K এর মানটা অলরেডি দেওয়া আছে দেখো 100, এটা আমরা বসাই দিব। আর এখানে আর সল্টের ঘনমাত্রা দেখো আমরা এখানে এভাবে বের করেছি আর এখানে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা এভাবে এই প্রসেসে বের করে নিবা। তো বের করলে পরে আমরা এখান থেকে pH এর একটা ভ্যালু পাবো, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো আমার মনে হয় এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল।